ছায়া প্রকাশনের ক্লাস 10 ভূগোলের চ্যাপ্টার 1 এর পার্ট 2 এর আলোচনা করব আজকে আমরা। অনেকেই তোমরা যারা কমেন্ট করছিলে তারা চ্যাপ্টার 1 এর পার্ট 2 এর অ্যান্সারগুলো দেখে নাও। এর আগের দিন এমসিকিউ এর অ্যান্সারগুলো হয়ে গেছিল, তবুও আমি উত্তরগুলো বলে দিচ্ছি। বহির্জাত প্রক্রিয়া, দ্রবণক্ষয়, ক্যানিয়ন, তারপরে হবে মিসিসিপি মিসৌরি, তারপর হবে ক্রেভাস, তারপরটা হবে ইয়ারদাং, তারপরটা হবে জলবিভাজিকা, তারপরটা বারখান, তারপর হবে করিক হ্রদ। এরপরে চলে যায় শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কি আছে? বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পেজ নাম্বার 1 তাকে বাস্তবে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির ভূমিভাগের সমতা আনার চেষ্টা করে একে পর্যায়ন বলা হয়। উত্তরটি হবে পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আন্টার্কটিকার লাম্বার্ট হবে ওটা। তারপরে মরু অঞ্চলের বায়ুর ক্ষয় কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্ন, সাহারার মরুভূমির শিলাগঠিত সমভূমিকে বলা হয় বীজ লোম। 5 নম্বর প্রশ্ন, নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। এটা 5 নম্বর পেজে উত্তর আছে। এখানে নদীর পার্বত্য অসমান ও বন্ধুর ফলে নদীর জল পাক খেতে খেতে অবকর্ষ প্রক্রিয়ায় তলদেশে যেসব গর্ত, ছোট ছোট গোলাকার গর্ত সৃষ্টি হয় সেগুলোকে মন্থকূপ বলা হয়, বা ইংলিশে বলা হয় পটহোল। উত্তরটা হবে মন্থকূপ। পরের প্রশ্ন, সত্য মিথ্যা। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। পেজ নাম্বার 5 আছে এটা। এই যে জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়, মন্থকূপ নয়, অর্থাৎ এটা হবে মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, গঙ্গা একটি আদর্শ নদী। এটা অন্য একটা বই আছে, পারুল প্রকাশনের বইয়ে, এই বইটাতে পেজ নাম্বার 5 আছে হবে। তিন নম্বর প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। পেজ নম্বর 10 এটা। সমুদ্রে ভাসমান বিশাল বরফের পিণ্ডকে হিমশৈল বলে, অর্থাৎ এটা হবে সত্য। 4 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। পেজ নম্বর 10 আছে। কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ, এটা সত্য হবে। পরের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে। পেজ নম্বর 4 আছে। এটা বায়ুর কার্যের ফলে হবে না, এটা নদীর ক্ষয়কার্যের ফলে হবে। এখানে দেওয়া আছে যেমন নদীর ক্ষয়কার্যের ফলে হবে, অর্থাৎ এটা ভুল হবে। বামহস্ত ডানহস্ত, পিরামিড শৃঙ্গ হবে ম্যাটারহর্ন, সিয়াচেন হবে ভারতের বৃহত্তম হিমবাহ, নোনাটক হবে বরফমুক্ত পর্বত শিখর, ঝুলন্ত উপত্যকা হবে জলপ্রপাত সৃষ্টি। পরের প্রশ্ন, 2-1 শব্দ উত্তর দাও। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। পেজ নাম্বার 2 আছে। পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকা পরস্পরকে যে উচ্চভূমি দ্বারা পৃথক থাকে তাকে বলা হয় জলবিভাজিকা, অর্থাৎ এটার উত্তর হবে জলবিভাজিকা। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পেজ নম্বর 10 আছে। এখানে আলাস্কার হুবার্ড হবে, উত্তরটা হবে আলাস্কার হুবার্ড। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হবে আলাস্কার হুবার্ড। আচ্ছা, কোশ্চেন নম্বর 3, নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? পেজ নম্বর 6। নদীবাঁকের অবতল অংশে ক্রমাগত জলস্রোতের ধাক্কা, এটা অর্থাৎ অবতল অংশে হবে উত্তর। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। পেজ নম্বর 18। বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট এগুলো হবে শিব বালিয়াড়ি, উত্তরটি হবে শিব বালিয়াড়ি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নের মান 2। পর্যায়নের সংজ্ঞা দাও। পেজ নম্বর 1 আছে এটুকু। বাস্তবে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি ভূমিভাগের উচ্চতা বা সমতা আনার চেষ্টা করে, একে পর্যায়ন প্রক্রিয়া বলে। 3 নম্বর, অবকর্ষ প্রক্রিয়া বলতে কি বুঝো? পেজ নম্বর 3 আছে। এখানে এটা আছে, দেখে নাও, কিন্তু এটাও উত্তর লেখা উচিত নয়। সঠিক উত্তরটি যেটা হবে, যে প্রক্রিয়ার মাধ্যমে নদী, হিমবাহ, বায়ু ক্ষয়কার্য করে তাকে অবকর্ষ বলে। তারপর প্রশ্ন, বাগস ফুট কি? পেজ নম্বর 10।
উঁচু পর্বত গাত্র থেকে ঢাল বরাবর হিমবাহ নিচে নামার সময় বরফাবৃত পাহাড়ের গা ও হিমবাহের মধ্যে বড় বড় ফাটলের সৃষ্টি হয়, একে বার্গস্ফুট বলা হয়। এই যে এই ফাটলগুলো সৃষ্টি হয় এগুলোকে বার্গস্ফুট বলা হয়। পরের প্রশ্ন, হিমশৈল কি? কোশ্চেন নম্বর 5, পেজ নম্বর 10 আছে। সমুদ্রে ভাসমান বিশাল বরফের পিণ্ডকে হিমশৈল বা আইসবার্গ বলে। কোশ্চেন নম্বর 6, তির্যক বালিয়াড়ি কাকে বলে? পেজ নম্বর 17। বায়ু প্রবাহের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে তির্যক বালিয়াড়ি বলে। আজকে এ পর্যন্তই। আরও কোনো চ্যাপ্টারের কোশ্চেন প্রয়োজন, অ্যান্সার প্রয়োজন মনে হলে পরে আমাকে কমেন্টে জানাবে, আমি দিয়ে দেবো। তাছাড়া এই চ্যাপ্টারের নিচের প্রশ্নগুলো যদি প্রয়োজন মনে হয় আমাকে জানাবে, আমি দিয়ে দেবো উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।